ভারতের বিপক্ষে লড়ার জন্য মোহাম্মদ ইউনুস যার কাছে ছুটে গেছিলেন, এবার সেই চায়নাই মোহাম্মদ ইউনুসের মুখে কার্যত ঝামাটা ঘষে দিল। কালকে ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে তারা অফিসিয়াল স্টেটমেন্ট দিল এবং পরিষ্কারভাবে জানিয়ে দিল বর্তমান সময়ে যে একাধিক প্রশ্নচিহ্ন উঠেছে, অর্থাৎ ভারত এবং চায়নার সংঘাতকে কাজে লাগাতে কেউ বা কারা চাইছে, এই মুহূর্তে চায়নার পক্ষ থেকে এই ধরনের কোনো সদিচ্ছাই নেই। অর্থাৎ মোহাম্মদ ইউনুস যে স্বপ্ন নিয়ে চায়নায় ছুটে গেছিলেন, যে স্বপ্ন বাংলাদেশের মিডিয়া দেখতে শুরু করে দিয়েছিল, অর্থাৎ ভারতকে বিপাকে ফেলার বৃথা এ স্বপ্ন কার্যত কালকে গঙ্গাতেই বিসর্জন দিতে হলো। কালকে ভারত এবং চায়নার সম্পর্কের ৭৫তম বর্ষ পূর্তি একটি অনুষ্ঠান ছিল। সেখানে ভারতবর্ষের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ফোন করেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং তারপরে চায়নার পক্ষ থেকে একটি অফিসিয়াল বিবৃতি দেওয়া হয়। তারা পরিষ্কারভাবে জানায় এই মুহূর্তে তারা সম্পর্ক আরো ভালো করতে চাইছে। কোনো না কোনো বিষয় নিয়ে যে বিভিন্ন ক্ষেত্রে বিতর্ক দেখা যাচ্ছে, কোনো রকম বিতর্ক এই মুহূর্তে তারা চাইছে না এবং ভারতের সঙ্গে লং টার্ম ডিল অন্তত কালকে তারা করতে চেয়েছে, তা একদম ঘোষণা করে দিয়েছেন চায়নার প্রেসিডেন্ট। কালকে চায়নার প্রেসিডেন্ট কি বলেছেন? তিনি বলেছেন বিশ্বের বর্তমান যে অবস্থা সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ড্রাগন এলিফ্যান্ট ট্যাঙ্গো করতে হবে, অর্থাৎ ড্রাগন এবং এলিফ্যান্ট হাতির বন্ধুত্ব করতে হবে, নাহলে গোটা বিশ্বকে বাঁচানো যাবে না। তিনি বলেছেন আমাদের সম্পর্ককে আরো গভীরে নিয়ে যেতে হবে, অনেক বেশি ডিপ রিলেশন করা প্রয়োজন দুদেশের মধ্যে। তিনি বলেছেন একের পর এক বর্ডার ইস্যুতে যেভাবে দুই দেশে বিতর্ক বেড়েছে, এই মুহূর্তে সম্পূর্ণ বর্ডার কনফ্লিক্ট দুই দেশকেই এড়িয়ে যেতে হবে। এমনকি তিনি বলেছেন আমাদের এমন কিছু পদক্ষেপ আগামী দিনে আমরা দুপক্ষই করব যাতে বর্ডারেও শান্তি থাকে এবং আমাদেরকে কাজে লাগিয়ে যারা ষড়যন্ত্র এবং চক্রান্ত করার চেষ্টা করছে তাদেরকেও যেন ভারত এবং চায়না কোনো পক্ষই পাত্তা না দেয়। যেভাবে ৭৫ বছরের সম্পর্ক ছিল, এই মুহূর্তে দাঁড়িয়ে অন্তত ভারত এবং চায়নার একত্রে কাজ করা প্রয়োজন। অর্থাৎ মোহাম্মদ ইউনুসের যে হাড়ি, সেই হাড়ি কিন্তু কার্যত কালকে ভেঙে শেষ হয়ে গেল, হাড়ি ফেসে গেল এবং স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। এবার এখানে কালকে চাইনিজ প্রেসিডেন্ট খুব সুন্দর একটা টার্ম ইউজ করেছেন। তিনি বলেছেন এই মুহূর্তে ড্রাগন এবং এলিফ্যান্ট যেন একসঙ্গে থাকে। ড্রাগন কি? দেখবেন জিওপলিটিক্যাল সারফেসে চায়নাকে ড্রাগন বলা হয় কারণ চায়নার যে সিম্বলাইজড, এই সিম্বলাইজটা হলো পাওয়ার, অর্থাৎ ড্রাগন এটাকে রিফ্লেক্ট করে শক্তিকে, পাওয়ারকে। জিওপলিটিক্যাল সারফেসে চায়নাকে অত্যন্ত শক্তিশালী একটি দেশ বলা হয়, তার জন্য ড্রাগনের সঙ্গে সম্পর্ক এবং এটাকে তুলনা করা এই নামে আখ্যায়িত করা হয়। ভারতবর্ষকে এলিফ্যান্ট বলা হয়। এলিফ্যান্ট কিসের প্রতীক? উইজডমের প্রতীক, স্ট্রেংথের প্রতীক এবং কালচারাল রিচনেসের প্রতীক। অর্থাৎ চাইনিজ প্রেসিডেন্ট কালকে স্পষ্টত বলে দিয়েছেন ভারত এবং চায়না এই মুহূর্তে নিজেদের মধ্যে কোনো সংঘাতে জড়াতে চাইছে না। অর্থাৎ ঠিক যে মুহূর্তে ভারত কার্যত উত্তাল মোহাম্মদ ইউনুসের একটি কোর্ট নিয়ে, যে কোর্টে উনি দাবি করেছেন চায়না যেন সেভেন সিস্টার্স অঞ্চলে আসেন এবং এই উনি বাংলাদেশ সোকল্ড কোট অ্যান্ড কোট এই পার্টিকুলার ওশিয়ান রিজনের ল্যান্ড লকড। অর্থাৎ সব মিলিয়ে যেভাবে চায়নাকে কাজে লাগিয়ে মোহাম্মদ ইউনুস ভারতের বিপক্ষে চাপ সৃষ্টি করার চেষ্টা করেছিলেন, কালকে সেই চাপেই কিন্তু উল্টে পড়ে গেলেন মোহাম্মদ ইউনুস। পরবর্তীকালে চায়না এবং ভারতের পক্ষ থেকে কালকে অতি সুন্দর একটি প্রেস কনফারেন্সও করা হয়। সেখানে যে যার দেশের কমন গোলস সেটা কিন্তু আলোচনা করা হয়। চায়নার পক্ষ থেকে জানানো হয় আমরা দুজনেই এই মুহূর্তে বর্ডার এরিয়াতে পিসফুল একটা এক্সিস্টেন্স চাইছি। পাশাপাশি দুপক্ষই এবার থেকে দুপক্ষের মিউচুয়াল ডেভেলপমেন্টের কথা আলোচনা করবে এবং দুপক্ষের মিউচুয়াল ডেভেলপমেন্টের কথা তারা ভাববে। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে একে অপরের বিরুদ্ধে সংঘাতে লিপ্ত করার একটা প্রবণতা বহির্বিশ্ব করছে। এই মুহূর্তে দুপক্ষই চাইছে যে দুপক্ষের কোঅপারেশন যেন অনেকটা বৃদ্ধি পায়, অর্থাৎ বাইরের কোনো শক্তি যেন দুপক্ষের বন্ধুত্বে কোনো না কোনো ছেদ যেন না ঢুকিয়ে দিতে পারেন। নরেন্দ্র মোদী কিছুদিন আগে সাক্ষাৎকারেও এই একই কথা বলেছিলেন যে চায়না আমাদের শত্রু নয়। ইতিহাস যদি দেখেন তাহলে দেখবেন চায়নার সঙ্গে আমরা হিস্টোরিক্যালি এক দুটো জায়গা ছাড়া সব ক্ষেত্রেই কিন্তু বন্ধুত্বপূর্ণ সহাবস্থান করেছি। আজকে চাইনিজ প্রেসিডেন্ট ঠিক সেই কথাগুলোই কিন্তু বললেন। প্রশ্ন হলো জিওপলিটিক্যাল সারফেসে
বাংলাদেশটাই কি শুধু শুধু ইস্যু? নিঃসন্দেহে নয়। চায়নার পার্সপেক্টিভটা কি, এটা আপনাদের একটুখানি বুঝতে হবে। দেখুন, চায়না এখন ভারতের সঙ্গে সম্পর্ক রক্ষা করতে চাইছে, কারণ তারা বুঝতে পারছেন ভারতের একটা মার্কেট চায়নার জন্য খুলে যাবে যদি ডোনাল্ড ট্রাম্প এই ট্যারিফ ওয়ারে ভারতকে ইনক্লুড করে ফেলেন। এবং এই মুহূর্তে মানে চায়নাও চাইছে বর্ডারের যে সিচুয়েশন তা স্টেবিলাইজ করা সম্ভব যদি ভারতবর্ষের সঙ্গে সম্পর্ক রক্ষা করা যায় ভালোভাবে। পাশাপাশি এখানে ভীষণ মাত্রায় আমার মনে হয় চায়না নিজেদের যে গ্লোবাল ইমেজ, সেই গ্লোবাল ইমেজটাকে রেকটিফিকেশন করতে চাইছেন। চায়না শুনলেই লোকে এখন ভয় পেতে শুরু করেন। চায়না এক একটা দেশকে গিলে খাচ্ছে, ঋণের ফাঁদে জড়িয়ে সেই দেশের সম্পূর্ণ ক্ষতি করছে। এমনকি ইউএস বলুন, তাইওয়ান বলুন এবং সাউথ ইস্ট এশিয়ার যে একাধিক দেশ আছে, প্রায় সকলের সঙ্গে চায়না কিন্তু সরাসরি সংঘাতে চলে গেছে। চায়না এখন চাইছে, যেহেতু ভারত এমন একটা মিডিয়ামে আছে যে যাদের সঙ্গে কোনো দেশের সোকল্ড কোট আনকোট যুদ্ধ নেই, সংঘাত নেই, সেই একটি দেশকে আঁকড়ে ধরে নিজেদের যে ইমেজ, সেই ইমেজটাকে কিন্তু রিফর্ম করার চেষ্টা করছেন। আর মোহাম্মদ ইউনূস ভেবেছিলেন তিনি সেভেন সিস্টার্সকে ভারতের বিপক্ষে কাজে লাগাবেন, চায়নাকে ইউজ করবেন। আর চায়না নিজেই বলছে আমরা ভারতের সঙ্গে আর সংঘাত চাইছি না, আমরা নিজেদের যে গ্লোবাল ইমেজ সেটাকে রেকটিফিকেশন করতে চাইছি, ভারত যেন আমাদের সম্পর্ককে মানে আরো বেশি দৃঢ় করে। পাশাপাশি আপনারা যদি দেখেন চায়না একটা কাউন্টার ব্যালেন্সও করতে চাইছে। যেভাবে ভারত এবং আমেরিকার বন্ধুত্বপূর্ণ টাইস একের পর এক হচ্ছে, সেখানে চায়না তো অটোমেটিকলি একঘরে হয়ে যাবে যদি ভারত এবং আমেরিকা এইভাবে আগে খেলতে শুরু করে। এবং ভারতের সঙ্গে রাশিয়ারও সম্পর্ক খুব ভালো। ফলে আপনি যদি দেখেন পৃথিবীর দুই শক্তিশালী দেশ এই মুহূর্তে ভারতের সঙ্গে একসঙ্গে লড়াই করছে, ঠিক সেখানে চাইনিজের ভাগ্যের কিছু নেই। তারা প্রথম থেকে ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে একাধিক স্টেটমেন্ট দিয়ে গেছেন। ফলে এই মুহূর্তে তারা এই সম্পর্কটাকে ব্যালেন্স করার চেষ্টা করছে ভারতকে সঙ্গে নিয়ে। আমি আপনাকে এই কথাগুলো বোঝানোর চেষ্টা করছি যে মোহাম্মদ ইউনূসের এই পার্টিকুলার সেভেন সিস্টার্স ওরিয়েন্টেড আমি একটি ভিডিও কালকে বানিয়েছিলাম এবং সেখানে বলেছিলাম চায়না কোনোভাবেই ভারতের সঙ্গে এই মুহূর্তে সংঘাতে যাবে না। কারণ আজকে যদি ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ ঘোষণা করে দেয় তাহলে তো সেই সম্ভাবনাটাও শেষ হয়ে যাবে। অর্থাৎ রাজনৈতিক দূরদর্শিতা যদি না থাকে তাহলে চায়নাতে গিয়ে এই ধরনের বক্তব্য মোহাম্মদ ইউনূস দিতেই পারেন। এর ফলে চীন এবং ভারত দুপক্ষকেই কিন্তু মোহাম্মদ ইউনূস হারিয়ে ফেললেন, তা উনি বুঝতেও পারলেন না। পাশাপাশি কোভিড এর পরে এই যে কোভিড হলো, করোনা ভাইরাস হলো, তারপরে চায়নার যে ইকোনমিক্যাল মানে ইকোসিস্টেম তা কিন্তু ভীষণ মাত্রায় ধাক্কা পেয়েছে। আইএমএফ এর তথ্য বলছে ভারতবর্ষের জিডিপি শেষ 10 বছরে 100% বৃদ্ধি পেয়েছে। সেখানে চায়নার গ্রোথ কিন্তু 5 থেকে 6% আশেপাশে। অর্থাৎ সব মিলিয়ে ইকোনমিক্যালি সাস্টেনেবল একটি যদি ইকোসিস্টেম তৈরি করতে হয় তাহলে ভারতকে কিন্তু প্রয়োজন, তা চায়নার প্রেসিডেন্ট কিন্তু কালকে বুঝিয়ে দিয়েছেন। কালকে চায়নার প্রেসিডেন্ট একটা অদ্ভুত সুন্দর লাইন বলেছেন। তিনি বলেছেন দ্য জেনারেল ডিরেকশন অফ দ্য বাইলেটারাল রিলেশন ফর্মস এ স্ট্র্যাটেজিক অ্যান্ড লং টার্ম পার্সপেক্টিভ। অর্থাৎ লং টার্ম খেলায় এবার চীন এবং ভারত একসঙ্গে লড়তে হবে এবং আমাদের দুপক্ষরই যেন একটা জেনারেল ডিরেকশন থাকে এবং এই জেনারেল ডিরেকশনের কথা দুই দেশকেই বর্তমান সময়ে ভাবা প্রয়োজন। ভারতবর্ষেরও কিন্তু চায়নার সঙ্গে সম্পর্ক রক্ষা করে কিছু না কিছু লাভ হবে। প্রথমে দেখুন, চায়না আমাদের প্রতিবেশী একাধিক দেশকে প্রথমে উস্কে দিয়েছিল। বাংলাদেশ দেখুন, পাকিস্তান দেখুন, নেপাল দেখুন, আপনারা সব জায়গায় একটা চাইনিজ ইনফ্লুয়েন্স দেখতে পাবেন। কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে চায়না এখন চাইছে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ এক আচরণ করতে। ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারতবর্ষের কাছেও কিন্তু একটা অপরচুনিটি খুলে যাবে যদি চাইনিজ এই মার্কেটটাকে ব্যবহার করা যায়। পাশাপাশি আপনারা যদি দেখেন তাহলে দেখবেন 2020 সালে ভারত এবং চায়নার যে মানে বিভিন্ন যে কনফ্লিক্টের ঘটনা ঘটেছিল, গালওয়ান ভ্যালিতে যেভাবে 20 জন ভারতীয় সেনা শহীদ হয়েছিলেন, তার বিপক্ষেও কিন্তু ভারতবর্ষ পাল্টা কোনো অ্যাকশনের কথা ভাবতে পারে। পাল্টা অ্যাকশন মানে সরাসরি যুদ্ধ নয়। আপনি ট্রেড ওয়ার করতে পারেন, আপনি ট্যারিফ লাগাতে পারেন, ট্যাক্স করতে পারেন এবং ছলে বলে কৌশলে চাইনিজ এমন ইনফ্লুয়েন্সকে কমিয়ে দিতে পারেন যা ভারতবর্ষের জিওপলিটিক্যাল সারফেসেও কিন্তু লাভ হতে পারে। পাশাপাশি এই যদি বর্ডার কনফ্লিক্ট কমে যায় তাহলে কিন্তু ভারতও কোথাও না কোথাও একটা শান্তি খুঁজে পাবে। কারণ যতই হোক এই বর্ডার নিয়ে সবসময় এই ধরনের দ্বৈরথ আলটিমেটলি ভারতের রাজনীতির যে কালচার, সংস্কৃতি এবং রাজনৈতিক যে পরিবেশ তা কিন্তু বিঘ্নিত করে। পাশাপাশি এই মুহূর্তে ভারতবর্ষ কোয়াডের মেম্বার। জাপান, অস্ট্রেলিয়া এমনকি ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক কিন্তু অত্যন্ত
মানে অত্যন্ত মজবুত। ভারতবর্ষের সাথে আমেরিকার সম্পর্ক মজবুত, ভারতবর্ষের সঙ্গে রাশিয়ার সম্পর্ক মজবুত, ভারতবর্ষ এখন আফ্রিকাতে খেলা শুরু করে দিয়েছে। এই মুহূর্তে বাকি আছে শুধু চায়না। এবার চায়নার সঙ্গে ভারতবর্ষ যদি একটা ভালো সম্পর্ক মেনটেন করতে পারে, তাহলে ভারতবর্ষের কিন্তু সোনায় সোহাগা, অর্থাৎ গোটা বিশ্বর সঙ্গে ভারতবর্ষ ডিপ্লোম্যাটিক স্তরে একটা ভালো সম্পর্ক রক্ষা করার জায়গায় চলে যাবে। ভারতবর্ষ প্রথম থেকে যে নীতিতে বিশ্বাস করেছিল, যে মিউচুয়াল বেনিফিটেড নীতি, একে অপরের উপর ডিপেন্ডেন্সি না রেখে একে অপরের সঙ্গে কাজ করার নীতি, আলটিমেটলি ভারতবর্ষ সেই নীতি কিন্তু এস্টাবলিশ করতে পারবে। এবং ভারতবর্ষ প্রথম থেকেই চেয়েছিল জিও পলিটিক্যাল সার্ফেসে কারোর উপর যেন এক্সট্রা ডিপেন্ডেবিলিটি না থাকে। এই চুক্তি যদি বিভিন্ন ক্ষেত্রে যায়, অর্থাৎ ভারত এবং চায়নার মানে এই সন্ধি যদি আলটিমেটলি হয়, তাহলে কিন্তু ভারতবর্ষ অন্য কোনো দেশের উপর সম্পূর্ণ ডিপেন্ডেন্ট হবে না। পাশাপাশি আপনারা যদি দেখেন মোহাম্মদ ইউনূস ঠিক কোন জায়গাটি কাজে লাগাতে চেয়েছেন। মোহাম্মদ ইউনূস জানেন চায়নার উপর কিন্তু ভারত কোথাও না কোথাও গিয়ে ক্ষিপ্ত হয়েছিল। কিভাবে উনি বুঝেছিলেন? চাইনিজ প্রায় 300টি অ্যাপকে ভারত সরকার কিন্তু ব্যান করেছিল। পাশাপাশি চাইনিজ যে সকল ইনভেস্টমেন্ট ভারতবর্ষের স্টার্ট আপে আসে, তাদের উপর কিন্তু স্কুটিনি করছে ভারত সরকার। এমনকি যারা চাইনিজ মার্কেটে ভারতীয় কোম্পানিরা ব্যবসা বাণিজ্য করেন, তাদের কিন্তু ভারত সরকার অফিসিয়ালি বলেছে চায়না +1 স্ট্র্যাটেজি নিতে, অর্থাৎ চায়নার সঙ্গে সম্পর্ক যদি নষ্ট হয়ে যায়, তাহলে তাদের যেন বিকল্প কোনো ভারতীয় কোম্পানি হাতে থাকে। এরকম একাধিক ভূমিকা ভারত সরকার এর আগে নিয়েছে। আর মোহাম্মদ ইউনূস ঠিক এই পার্টিকুলার জিনিসটাকে কাজে লাগাতে চেয়েছিলেন। কিন্তু আলটিমেটলি আজকের দিনে দাঁড়িয়ে উনি হয়তো জানেন না রাজনীতি এমন একটা জিনিস যা প্রত্যেকটা মিনিটে বদলে যেতে পারে। ডোনাল্ড ট্রাম্প যেভাবে ট্রেড ওয়ার শুরু করেছেন, সেই মুহূর্তে দাঁড়িয়ে ড্রাগন এবং এলিফ্যান্ট নিজেদের মধ্যে যুদ্ধ করলে আলটিমেটলি এই পৃথিবীর সাপেক্ষে যে দুই দেশেরই সব থেকে বড় ক্ষতি হবে, তা আজকে কিন্তু বৃহৎ বড় শক্তি দুই দেশ বুঝতে পারছেন। আর দুই দেশ যদি বুঝতে পারেন, তাহলে ছোট্ট পুচকে বাংলাদেশ, মোহাম্মদ ইউনূসের মৌলবাদী বাংলাদেশ যে এই টোটাল জিওপলিটিক্যাল সিনারিওতেই নেই, তা হয়তো এখন অনেক বিশেষজ্ঞই বুঝতে পারছেন। পাশাপাশি আপনারা যদি দেখেন তাহলে দেখবেন 2023 সালে ভারত এবং চায়নার সম্পর্ক সোকল্ড খারাপ হওয়া সত্ত্বেও $136 বিলিয়ন কিন্তু ট্রেড হয়েছে। পাশাপাশি এই দুই দেশ কিন্তু মেজর ইমার্জিং ইকোনমিক্যাল কান্ট্রি, ব্রিক্সের সদস্য, এসসিওর সদস্য, G20 সদস্য। অর্থাৎ যেভাবে ভারত এবং চায়নার সম্পর্ক নিয়ে বিভিন্ন জায়গায় আলোচনা হয়, বাস্তবের প্রেক্ষাপটে দাঁড়িয়ে যদি ভাবেন তাহলে দেখবেন একাধিক সংগঠনে কিন্তু দুই দেশ একে অপরের সঙ্গে ভালোভাবেই ব্যাটিং করার চেষ্টা করছেন। মোহাম্মদ ইউনূস সবকিছু জানার পরেও আসলে যেভাবে ভুল পদক্ষেপটি চীনে খেলে চলে এসছেন, তার ক্ষতিপূরণ এবার কিভাবে দেবেন সেটাই একটা বড় প্রশ্ন। আর ভারত সরকার এখনো অফিসিয়ালি মুখ কেন খুলে নিয়ে আনেন? কারণ ভারত সরকার অপেক্ষা করছে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ ঘোষণা হওয়ার জন্য। কারণ চায়নার বিপক্ষে যদি কিছু ভারত সরকার এই মুহূর্তে বলে, তাহলে এই আউটকামটাই আসতো না। এই ওয়েটিং গেমটা খেলার চেষ্টা করেছে ভারত সরকার। পরবর্তীকালে ভারত সরকার কি পদক্ষেপ নেবে সেটা অনেক পরের ব্যাপার। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ভারত সরকার বুঝতে পারলো মোহাম্মদ ইউনূসের যে ফাঁদ, সেই ফাঁদে অন্তত চায়না পাটা দিচ্ছে না। কারণ এই ফাঁদে পা দেওয়া মানে এটা একটা মৃত্যু ফাঁদ। ডোনাল্ড ট্রাম্পের সাথে ভারত সরকারের যদি সেটিং হয়ে যায়, তাহলে সব থেকে বড় এই মৃত্যু ফাঁদে পা দিয়ে গড়াগড়ি খেতে হতো চায়নাকে। চায়না কিন্তু এই ভুলটা করলো না, যা ভুল করলেন মোহাম্মদ ইউনূস। এবং এই ভুলের সুযোগ নিয়েই মুখে ঝামাটা কার্যত ঘষে দিল চায়না সরকার। অর্থাৎ এই মোহাম্মদ ইউনূসের পাশে আর চীন থাকছে না, ভারত থাকছে না, আমেরিকা তো নেই। কি নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক তৈরি করবেন আমি সত্যি জানি না। এত বালখিল্য একজন রাজনৈতিকবিদ যদি বাংলাদেশের মসনদে বসেন, তো যা হওয়ার তাই হচ্ছে। যাই হোক, আপনারা বলবেন আপনারা কি ভাবছেন। ধন্যবাদ।